The assignment or about class or about anything else? ম্যাম অ্যাসাইনমেন্টের ডেট কি একদিন একটু পেছানো যায়? না, ডেট পেছানো পসিবল না। কেন ডেট পেছানোর কথা কেন বলতেছো? আমি তো অনেক আগেই ডেট দিয়েছি, সো ইউ হ্যাড এনাফ টাইম টু ডু দিস। আচ্ছা ঠিক। ডেট পেছানো পসিবল না। আমি হয়তো বা মানে রাত 12টা পর্যন্ত তো আমি লিঙ্কটা দিয়ে রেখেছি। আমি হয়তো 1-2 ঘন্টা সামনে দিয়ে রাখতে পারি, যাতে করে কারো যদি সাবমিট করতে একটু লেট হয়ে যায় তাহলে যেন সাবমিট করতে পারো। বাট তোমাদের কিন্তু অবশ্যই ইএলএমএস এর ওই লিঙ্কেই সাবমিট করতে হবে, ঠিক আছে? মেইল করলে বা আচ্ছা ইয়ে করলে কিন্তু আমি অ্যাকসেপ্ট করবো না, সো ইউ হ্যাভ টু সাবমিট ইন দ্যাট লিঙ্ক। আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা না হয় একটা কাজ করব, তোমাদের 22 তারিখ রাত 12টা পর্যন্ত আমি দিয়ে রেখেছি, আমি না হয় আরো 12 আওয়ার্স বাড়িয়ে দিব, অর্থাৎ 23 তারিখ দুপুর 12টা পর্যন্ত আমি লিঙ্কটা ওপেন রাখবো। যদিও ডিউ ডেট দেওয়া আছে 22 তারিখ, বাট আমি ওপেন রাখবো 23 তারিখ দুপুর 12টা পর্যন্ত। সো তোমরা চাইলে 23 তারিখ সকালেও আপলোড করতে পারবা। আই ক্যান থ্যাংক ইউ। এক্সটেন্ড ইট ফর 12 more hours. ওকে, আর কারো কোনো ইস্যু আছে অ্যাবাউট এনিথিং এলস? ম্যাডাম অ্যাসাইনমেন্টের মধ্যে দেখলাম যে হচ্ছে ইনফর্মড সার্চ ক্যাটাগরিতে এই যে গ্রিডি যেটা ওটার মধ্যে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ আর ব্রেড সেম। ফার্স্ট সার্চ। না না, ব্রেড ফার্স্ট সার্চ না, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ। আমি তো ক্লাসেও বলেছিলাম যে গ্রিডি সার্চ যেটা, ওটাকে অনেক সময় গ্রিডি বিএফএস ও বলা হয়, মানে গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ। হ্যাঁ, এখানে বিএফএস মানে হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ, সো ইটস দ্য সেম। শুধু গ্রিডি সার্চ বললে যা বোঝায়, গ্রিডি বিএফএস বা গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ বললে ইটস মিন্স দ্য সেম থিং। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে আমি ক্লাস শুরু করি। আমরা এখন 24 জন আছি, তো আমি জাস্ট একটু রেডি হয়ে তারপরে স্টার্ট করতেছি। আই উইল স্টার্ট ইন 2 minutes, ওকে? ওকে।
ওকে, সো আমি স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমরা লোকাল সার্চ অ্যালগোরিদম স্টার্ট করেছিলাম, তোমাদের মনে হয় খেয়াল আছে। লাস্ট ক্লাসের শেষের দিকে উই স্টার্টেড লোকাল সার্চ অ্যালগোরিদম, এবং আমি তোমাদেরকে লোকাল সার্চ অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা বোঝাচ্ছিলাম। তো সেটা বোঝানোর জন্য আমি একটা স্পেসিফিক অ্যালগোরিদমের এক্সাম্পল ইউজ করেছিলাম, যেটা হচ্ছে হিল ক্লাইম্বিং সার্চ। তো হিল ক্লাইম্বিং সার্চ থেকে আবার শুরু করতেছি। তো আমরা দেখেছিলাম যে লোকাল সার্চ অ্যালগোরিদমের ক্ষেত্রে আমরা সিস্টেমেটিক্যালি স্টেট স্পেস গ্রাফের সবগুলো নোডকে ভিজিট করি না। আমরা যেটা করি, কোনো একটা লোকাল একটা কোনো এরিয়া, স্টেট স্পেস গ্রাফের লোকাল কোনো একটা এরিয়া নিয়ে আমরা কাজ করি, এবং যখন আমরা যে নোডকে ভিজিট করতেছি তার প্রিভিয়াস যত নোড আমরা ভিজিট করেছি সেগুলোকে আমরা কিন্তু মেমোরি থেকে ডিলিট করে দিই। সো দ্যাট ইজ হাউ লোকাল সার্চ অ্যালগোরিদম ওয়ার্কস। সো লেট মি রিফ্রেশ ইউর মেমোরি অ্যাবাউট হিল ক্লাইম্বিং সার্চ। আগে দেখি হিল ক্লাইম্বিং সার্চটা কিভাবে কাজ করে, তারপর এটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো, এবং আজকে আমরা বেসিক্যালি হিল ক্লাইম্বিং সার্চের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো, অর্থাৎ কোন একটা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করতে হিল ক্লাইম্বিং সার্চ কিভাবে ইউজ করা যায়। উই উইল সি দ্যাট টুডে। সো আমরা কি করি, উই অলওয়েজ স্টার্ট ফ্রম আ স্টার্ট নোট, এবং লোকাল সার্চের ক্ষেত্রেও স্টার সার্চের মতোই আমাদের একটা হিউরিস্টিক ফাংশন লাগবে, বাট এখানে হিউরিস্টিক ফাংশনের পারপাসটা ডিফারেন্ট। এখানে হিউরিস্টিক ফাংশনের পারপাসটা হচ্ছে কোনো একটা স্টেটের কোয়ালিটিটা বোঝানো, অর্থাৎ কোনো একটা স্টেট কতটুকু ভালো বা খারাপ, বা কোনো একটা স্টেটকে আমি ভিজিট করলে আমার গোল রিচ করার পসিবিলিটি কতটুকু, বা গোল থেকে সেটা কতটুকু ডিস্টেন্সে, এই জিনিসটাই মিন করে। বাট এখানে আমরা হিউরিস্টিক ফাংশনটাকে ইউজ করে থাকি টু ডিসাইড which node to expand next and to decide whether we should stop the algorithm or we should continue on. অর্থাৎ আমরা কোনো একটা নোডের চিলড্রেন গুলোর মধ্যে কম্পেয়ার করার কাজে হিউরিস্টিক ফাংশনটাকে ইউজ করি, এবং প্যারেন্টের সাথে চাইল্ডকে কম্পেয়ার করার মাধ্যমে আমরা ডিসাইড করার চেষ্টা করি whether it is worth it to visit the child or not. Okay, যেমন let's start with an example. So let's say this is the start node and this has heuristic function value 25, and let's say this is a reward function. That means the higher the value of the heuristic function, the better the node. অর্থাৎ আমরা চিন্তা করতেছি যে হিউরিস্টিক ফাংশনটা একটা রিওয়ার্ড ফাংশন, এবং হিউরিস্টিক ফাংশনটার ভ্যালু যত বেশি হবে ততই সেই নোডটাকে আমি বেটার নোড বলবো। সো লেটস সে আমি এস নোডটা থেকে স্টার্ট করলাম। তো এস থেকে তিনটা নোডে যাওয়া যায়, একটা হচ্ছে এ, the next one is B, and the next child is C. So S থেকে আমরা তিনটা নোডে যেতে পারি। Let's say A নোডের হিউরিস্টিক ভ্যালু আমি ক্যালকুলেট করলাম, and that is 21. Let's say B নোডের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 27 and C নোডের ভ্যালু হচ্ছে 28. Now the first thing we have to do is compare the three children and see which one is the best. তো আমরা যদি এখন এ বি আর সি তিনটা হিউরিস্টিক ভ্যালুকে কম্পেয়ার করি, যেহেতু আমরা একটা রিওয়ার্ড ফাংশন ইউজ করতেছি, সো ডেফিনেটলি সি ইজ দ্য বেস্ট সিন্স সি হ্যাজ দ্য highest heuristic function value. Now we have to compare C with S. অর্থাৎ প্রথমে আমরা বেস্ট চাইল্ডটাকে ফাইন্ড আউট করলাম, তারপর এখন আমরা বেস্ট চাইল্ডটাকে প্যারেন্টের সাথে কম্পেয়ার করে দেখব whether it is better than the parent or not. এক্ষেত্রে দেখা যাচ্ছে ডেফিনেটলি 28 is better than 25, so definitely C node, C is better than S. Now since C is better than S, আমরা C কে নেক্সট নোড হিসেবে চুজ করব, এবং as soon as we choose C as the next candidate node, we immediately delete the previous nodes. That is, the parent and the siblings of C are deleted from memory. We don't keep track of them anymore. That's why this algorithm is known as local search. We are hopping from node to node and we are not keeping track of what path we are following. Okay, so let's say we expand C now. So let's say when we expand C, we get three more nodes. One is D, another one is E, and another one is F, D, E, and F. Now let's calculate the heuristic function value for these three nodes. Let's say this is 22, this one is, let's say 32, and this one is 60. Now we compare again, and when we compare, we see that E is the best child among D, E, and F. Now we compare E with C and see that E is better than its parent C. Now since E is better than its parent C, we choose E next and we delete the previous nodes, that is the parent and the siblings, from memory. Now we expand E,
So when we expand E, let's say we get another 3 nodes, and the heuristic value is 30, 28, and 22. Now we compare these 3 nodes. So when we compare these 3 nodes, we see that 30 is the best, and we compare this child with 30 with the parent E, and we see that 32 is better than 30. So the parent here is better than the child. So what happened here is that we expanded the node E. We got 3 children, but we compared the 3 children and got the best child. But unfortunately, the best child is not better than the parent. That means we did not get anywhere better after exploring E. So when this is the case, we declare E as the winner and we return from here. That is, we stop or terminate the algorithm and we act as if E is the goal node, or E is the node that we were looking for. So that is how hill climbing search works. The algorithm is known as hill climbing. That means it is going to climb upwards through a hill, and when it can't get anywhere up, it will just return and say that this is the peak of the mountain, or this is the highest point that can be reached. Okay, so that is the idea of how hill climbing search works. Now let's look at the pseudocode for a moment. If I show you the pseudocode, then I guess this will be more clear to you how hill climbing search is actually working. So just one moment. So let me show you the pseudocode. Okay, so this is how hill climbing search works. Okay, so you can see the pseudocode here. Function hill climbing, initial state, return state, that is a local maximum. So let's start from here. This is how where the pseudocode starts from. Initialize current with initial state. That means we are keeping a variable current which always holds the node that is going to be explored next. So we are going to initialize the variable current with the initial state or the start state. That is what it means, is that we start from the start state. So we are running a loop. So what does the loop do? Neighbor equal to a highest valued successor of current. Neighbor equal to a highest valued successor of current. That means we are calculating which child has the highest value. This pseudocode is also for a reward function. So we are calculating which child has the highest value, and we are calling that the neighbor. So if neighbor dot value is less than equal to current dot value, return current dot state. So what it says here is that this is, let's say, first current. So we initialize current with initial state. After that, we find the highest value successor of current. Here the highest value successor was C, and we are calling C the neighbor. So current is the parent and the base child is the neighbor. Then we are comparing the value of neighbor and current, and we are checking to see whether the parent node is better or the child node is better. So if neighbor dot value is less than equal to current dot value, that means if the child's value is less than or equal to the parent's value, that means we didn't get anywhere better. So what we do is we return current dot state. Like I said, we return the current node or the parent node as the solution or the goal, and we say that this is the best point that we could reach. Otherwise, that means if the neighbor is better, then what do we do? Current equal to neighbor. That means if the neighbor is better, we just say that, okay, this is the new current. So as soon as this becomes the new current and we run the loop again, the previous nodes no longer matter. This is the only node that matters, and we again continue on from here, and this one will become the new neighbor. So that is how the algorithm works. So I think everyone understands how hill climbing search works. So is there any question about the simulation of hill climbing search? Any question? Ma'am, why do we use hill climbing search? Where to use hill climbing search? Okay, so we talked about this in the last class actually. So we use hill climbing search for some specific type of problems, not always, because systematic search is always better than hill climbing search in many respects. We usually use hill climbing search mainly when
the state space is very large. Let's say the state space graph is very large. There are thousands of nodes in the state space graph, and it is very difficult to manage these many graphs and find a single goal node from there using systematic search. For example, let's say there is a problem where you have 1 million states in the state space graph, and only one of those states is the goal state. It is going to become very difficult to use a systematic search algorithm, even use a star search, and go through the 1 million nodes until you can finally reach the goal node. It's going to take a lot of time and space. So that's why in those cases, sometimes local search algorithm is preferred when the state space becomes unmanageable by systematic search algorithm. And another situation where local search is used is in case of optimization problems. That also we talked about in last class. There are some problems which are just maximization or minimization problems, and they are not actually search problems in the traditional sense. That means there is no goal node, there is no specific goal node that we are searching for. What we are trying to do is we are trying to maximize, we are trying to find a state where a specific function has the maximum value or the minimum value. That means we are trying to maximize or minimize a specific function. So if that is the case, if we are trying to optimize a function, we can use local search algorithm, because since we are not looking for any specific goal node, systematic search is actually, we can do a goal test and we don't know when to stop, so we can use local search. And another important factor about hill climbing search is we can use this algorithm only when we don't need to save the path to goal. So we just need to reach the goal, but we don't need to save the path that we followed to reach the goal. We can use hill climbing search, because you can see here clearly that the path is not saved. We don't save the path. We are just hopping from node to node and forgetting where we came from. So clearly, if it's a route finding problem, or if it's a problem where the path is the solution, we cannot use hill climbing search algorithm. Okay, so let's move on to the advantages and disadvantages of this algorithm. So if we talk about the advantages of hill climbing search algorithm, actually two advantages. Very fast, so time complexity is very low and requires very less memory. So these are the two advantages of hill climbing search, and these are the advantages for which they are preferred over other algorithms for many problems. So fast and memory, that means time and space complexity, very good for hill climbing search. So why does it require less memory? Because at any time we just have to keep one single node and its children in memory. We never have to keep more than that in memory. So if you look at the previous example, you can clearly say that when we expanded node S, this was the amount of memory that was required by the algorithm. And when we explored node C, we had already deleted the previous nodes. So this was the amount of memory required for the hill climbing search. So at any point, we just need to keep one single node and its children in memory. So we never have to keep more than that in memory. So that's why hill climbing search usually takes very less amount of memory to execute. So that's why it is preferable over other algorithms when memory requirement is a question. And another point is fast. That means when hill climbing search can generate solution, it usually does that very fast. If it can find the solution, it actually finds that very fast. It is sometimes seen that, we will look at an example today, it is sometimes seen that even for millions of nodes in a state space graph, hill climbing search can sometimes generate solutions in only a few number of steps. So that is how fast it is. We will look at an example of that today. So these are the two big advantages of hill climbing search. Now, if you talk about the disadvantages, can anyone guess what the disadvantages are? Can anyone tell me? You can have some idea about what the problem can be in using hill climbing search. আগের নোটগুলো কি আর খুঁজে পাওয়া যায় না? Acha, the main thing is optimality. The main problem is optimality. Non-optimal, definitely hill climbing search cannot always guarantee the optimal solution. কেন এটা অপটিমাল সলিউশন গ্যারান্টি করতে পারে না? তার কারণ হচ্ছে আমরা তো এখানে কোনো সিস্টেমেটিক
সিস্টেমেটিক কোনো মেথড ফলো করতেছি না, আমরা এখানে জাস্ট র্যান্ডমলি বলা যায় যে একটা নোট থেকে আরেকটা নোটে হপ করতেছি এবং বাকি নোটগুলোকে মেমোরি থেকে ডিলিট করে দিচ্ছি। যেমন ফর এক্সাম্পল লেটস সে এই যে প্রিভিয়াস এক্সাম্পল যেটা আমরা দেখলাম, আমরা জাস্ট বেস্ট চাইল্ডটাকে চুজ করতেছি এবং একটা থেকে আরেকটাতে হপ করে করে চলে যাচ্ছি। এমনও তো হতে পারে তোমার অপটিমাল পাথটা আসলে এইদিকে কোথাও আছে, অপটিমাল পাথটা আসলে বি থেকে এইদিকে কোথাও আছে বা ডি থেকে এদিকে কোথাও আছে, দ্যাট ইজ পসিবল, রাইট? আমরা তো অ্যাট এভরি পয়েন্ট যেটাকে আমাদের বেস্ট মনে হচ্ছে আমরা গ্রিডিলি সেটাকে ধরে ধরে জাম্প করে সামনে চলে যাচ্ছি, বাট ইটস কোয়াইট পসিবল দ্যাট দ্য অপটিমাল সলিউশন অর দ্য অপটিমাল গোল ইজ সামওয়্যার এলস অন সাম আদার ব্রাঞ্চ অফ দ্য ট্রি। বাট সেটা তো আমরা কনসিডার করতেছি না। আমরা যখনই দেখতেছি যে প্যারেন্টের থেকে বেটার কোনো চাইল্ড পাওয়া যাচ্ছে না, আমরা জাস্ট ওখান থেকে রিটার্ন করে দিচ্ছি। কিন্তু এমনও তো হতে পারে যে প্যারেন্টের থেকে ওর্স কোনো একটা চাইল্ডের পরে হয়তো বেটার চাইল্ড আরো ছিল, আমরা তো সেগুলোকে কনসিডারই করতেছি না। তো ডেফিনেটলি যেহেতু কোনো সিস্টেমেটিক ওয়ে এখানে ফলো করা হচ্ছে না, সো এটা কিন্তু নন অপটিমাল হওয়ার অ্যালগরিদমটাকে আমার নন অপটিমালি বলতে হবে। আমি কোনোভাবেই বলতে পারবো না যে দিস অ্যালগরিদম ইজ গ্যারান্টিড টু গিভ মি দ্য অপটিমাল সলিউশন। সো দ্যাট ইজ দ্য biggest problem or biggest hindrance of using hill climbing search. It does not guarantee optimal solution. So the main issue here is why it does not guarantee optimal solution, because it can get stuck in a local optima. That is a local maxima or a local minima. সো কোন একটা লোকাল অপটিমাল পয়েন্টে এটা কিন্তু স্টাক হয়ে যেতে পারে। তার মানে তুমি কোন একটা হিল ক্লাইম্ব করতেছো, হিল ক্লাইম্ব করতে করতে কোন একটা পয়েন্টে এসে তুমি দেখলা যে আর উপর দিকে যাওয়া পসিবল না, বাকি সবগুলোই ব্রাঞ্চে নিচের দিকে চলে গেছে, তখন তুমি ধরে নিলে যে দ্যাট ইজ দ্য হাইয়েস্ট পয়েন্ট অর দ্য হাইয়েস্ট পিক অফ দ্য মাউন্টেন। কিন্তু এমনও তো হতে পারে যে আরেকটু দূরে হয়তো তুমি নিচের দিকে নেমে আবার যদি উপর দিকে আরেকটা পিক দিয়ে উঠতা, হয়তো তুমি আরো উপর দিকে উঠতে পারতা। কিন্তু হিল ক্লাইম্বিং, স্পেশালি দিস ভার্সন দ্যাট ইজ গ্রিডি হিল ক্লাইম্বিং অ্যালগরিদম, তোমাকে তো সেই সুযোগটা দিবে না। সে যখনই দেখতেছে যে এর চাইতে উপরে আর যাওয়া পসিবল না, সে কিন্তু সেখান থেকে ইমিডিয়েটলি রিটার্ন করে দিচ্ছে। সো দ্যাটস ওয়াই দিস অ্যালগরিদম ক্যান গেট স্টাক ইন লোকাল অপটিমা or local maxima minima, and it can stop us from ever reaching the optimal solution. সো এটা বোঝার জন্য আমি তোমাদের সাথে একটা ফিগার শেয়ার করি। আচ্ছা, আমি তোমাদের সাথে যে সিউডো কোডটা শেয়ার করলাম এবং এখন যে ফিগারটা শেয়ার করতেছি, এগুলো কিন্তু সবই তোমাদের টেক্সট বুক থেকে নেওয়া হয়েছে। এভরিথিং দ্যাট আই এম শেয়ারিং উইথ ইউ হ্যাজ বিন টেকেন ফ্রম ইউর টেক্সট বুক। তো তোমরা টেক্সট বুক খুললেই কিন্তু এই ইমেজগুলো পেয়ে যাবা। একটু আগে আমি যে সিউডো কোডটা দেখালাম সেটাও পেয়ে যাবা, এখন আমি যে ফিগারটা দেখাচ্ছি সেটাও পেয়ে যাবা। সো ইট শুডন্ট বি আ প্রবলেম। যেহেতু আমি স্লাইড ইউজ করতেছি না, এই কারণে বলে দিলাম যে all these things are available in the text book. So look at this figure. এই ফিগারটা দেখো, এখানে একটু এক্সপ্লেইন করার চেষ্টা করা হয়েছে যে আমরা যদি গ্রিডি হিল ক্লাইম্বিং অ্যালগরিদম ইউজ করি তাহলে আমরা কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারি। সো ওয়ান থিং ইজ, এখানে দেখো বেশ কিছু পয়েন্ট কিন্তু মেনশন করে দেওয়া আছে। তো প্রথমে আমি গ্রাফটা বোঝাই যে গ্রাফটাতে কি দেখানো হচ্ছে, তারপরে আমি এক্সপ্লেইন করব যে কোন পয়েন্টটা কি মিন করে। এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে স্টেট স্পেস, তার মানে এক্স অ্যাক্সিসের প্রত্যেকটা পয়েন্টকে তুমি স্টেট স্পেসের এক একটা স্টেট হিসেবে চিন্তা করতে পারো। আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে অবজেক্টিভ ফাংশন, দ্যাট ইজ দ্য ফাংশন দ্যাট ইউ আর ট্রাইং টু ম্যাক্সিমাইজ। লেটস সে এখানে ম্যাক্সিমাইজেশন প্রবলেমের জন্যই দেখানো হয়েছে, অর্থাৎ তুমি একটা রিওয়ার্ড ফাংশন ইউজ করতেছো, ফাংশনটার ভ্যালু যত বেশি হবে ততই সেটা বেটার স্টেট। সো এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এই গ্রাফের প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিকেট করতেছে যে ওই স্টেটের জন্য অবজেক্টিভ ফাংশনটার ভ্যালু কত। যেমন তুমি যদি র্যান্ডমলি যে কোনো একটা পয়েন্ট নাও, লেটস সে তুমি জানতে চাচ্ছ যে এই যে এখানে যে স্টেটটা আছে, ঠিক দ্য পয়েন্ট, এখানে যে স্টেটটা আছে তুমি জানতে চাচ্ছ যে এই স্টেটের ক্ষেত্রে ফাংশনটার ভ্যালু কত হবে, তো সেটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। সো দ্য ভ্যালু অফ দ্য ফাংশন ফর দিস স্টেট ইজ দিস। সো প্রত্যেকটা স্টেটের জন্য অবজেক্টিভ ফাংশনের ভ্যালু কত হবে সেটাকে এই গ্রাফের মধ্যে দেখানো হয়েছে। সো দিস গ্রাফ ইজ অ্যাকচুয়ালি আ ওয়ান ডাইমেনশনাল স্টেট স্পেস ল্যান্ডস্কেপ। সো তোমরা এখন আমাকে বলো যে আমরা আসলে তাহলে কোন স্টেটটা খুঁজতেছি আর কোন পয়েন্টটা রিচ করতে যাচ্ছি। Which state are you looking for? আচ্ছা, আমরা কিন্তু রিচ গ্লোবাল ম্যাক্সিমাম, এক্স্যাক্টলি আমরা কিন্তু রিচ করতে যাচ্ছি এই পয়েন্টটা, তাই না? দ্য হাইয়েস্ট পিক অফ দ্য মাউন্টেন, দ্যাট ইজ আমরা ম্যাক্সিমাম কত ভ্যালু রিচ করতে পারি। সো উই আর অ্যাকচুয়ালি লুকিং ফর দিস স্টেট। আমরা এই স্টেটটাকে খুঁজতেছি যে স্টেটটার জন্য ফাংশন অবজেক্টিভ ফাংশনের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। সো উই আর লুকিং ফর দ্য গ্লোবাল ম্যাক্সিমাম। We are looking for the global maximum. এখন লেটস সে আমরা হিল ক্লাইম্বিং সার্চ শুরু করলাম
তো লেটস সে আমরা এই পয়েন্ট থেকে শুরু করব, উই স্টার্ট ফ্রম দিস পয়েন্ট হিয়ার। এটা আমাদের স্টার্ট স্টেট। তো আমরা এখন উপর দিকে যাব, হিল ক্লাইম্বিং যেহেতু আমরা ইউজ করতেছি, আমরা উপর দিকে গিয়ে গিয়ে যখন আমরা এই পয়েন্টটাতে পৌঁছাবো তখন কি হবে বলতো, তখন কিন্তু এই পয়েন্টটাই সলিউশন হিসেবে রিটার্ন হয়ে যাবে। কারণ আমাদের হিল ক্লাইম্বিং সার্চের আইডিয়াটাই হচ্ছে এটা, যে যখন আমি আর নিচের দিকে যেতে, উপর দিকে যেতে পারবো না, ইমিডিয়েটলি সেখান থেকে কিন্তু আমি অ্যালগরিদমটা শেষ করে রিটার্ন করে ফেলবো। সো তাহলে কি হবে, ইফ দ্যাট ইজ দ্য কেস, আমরা কিন্তু একটা লোকাল ম্যাক্সিমা রিটার্ন করে দিচ্ছি, অর্থাৎ আমরা কিন্তু গ্লোবাল ম্যাক্সিমা রিচ করতে পারলাম না। ওকে, সো দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ হিল ক্লাইম্বিং সার্চ। বাট আমরা যদি লাকি হই, যদি দেখা যায় যে লেটস সে আমরা এখানে কোথাও থেকে স্টার্ট করলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা উপর দিকে উঠতে উঠতে আলটিমেটলি একসময় কিন্তু গ্লোবাল ম্যাক্সিমা আমরা রিচ করে ফেলবো। সো হিল ক্লাইম্বিং যে সবসময়ই ফেল করে এটা বলা যাবে না, এটা হয়তো বা আমাকে অপটিমাল রেজাল্টটা দিতেও পারে, কিন্তু আমি আসলে গ্যারান্টি দিতে পারছি না, কারণ কোনো কোনো ক্ষেত্রে এরকম পসিবল হতে পারে যে এটা একটা লোকাল ম্যাক্সিমাতে স্টাক হয়ে গেল এবং আমাকে বেস্ট সলিউশনটা দিতে পারলো না। দ্যাট ইজ পসিবল। আচ্ছা, there are a few more issues that we have to think about while implementing hill climbing search. একটা ইস্যু হচ্ছে ফ্ল্যাট এরিয়া। যেমন এখানে দেখো এই যে শোল্ডার যেটা, এটা কিন্তু একটা ফ্ল্যাট এরিয়া, আবার এই যে ফ্ল্যাট লোকাল ম্যাক্সিমাম, এটাও কিন্তু একটা ফ্ল্যাট এরিয়া। তো ফ্ল্যাট এরিয়া মানে হচ্ছে যে প্যারেন্ট আর চাইল্ডের ভ্যালু সেম। সো এটাও কিন্তু একটা বিগ ইস্যু টু কনসিডার ইন কেস অফ হিল ক্লাইম্বিং সার্চ। আমি কিন্তু এখন পর্যন্ত বারবার বলতেছি যে যদি চাইল্ডের ভ্যালু প্যারেন্টের চাইতে বেশি হয় তাহলে আমি চাইল্ডকে চুজ করব, যদি প্যারেন্টের ভ্যালু বেশি হয় তাহলে আমি প্যারেন্টকে রিটার্ন করব। কিন্তু এটা কিন্তু একবারও বলা হয় না যে যদি দুইটার ভ্যালু ইকুয়াল হয় সেক্ষেত্রে আমি কি করব। দেখা গেল প্যারেন্টের ভ্যালুও 30, যে বেস্ট চাইল্ড তার ভ্যালুও 30। সো ইফ দ্যাট ইজ দ্য কেস দেন হোয়াট টু ডু। তো দেন যেটা করতে হবে, আমার এখানে একটা জাজমেন্ট কল। তো আমি চাইলে প্যারেন্টকে রিটার্ন করেও দিতে পারি। আমরা যে সিউডো কোডটা দেখলাম সেখানে কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়াল হলে রিটার্ন করে দিয়েছে, কিন্তু অনেক সময় কিন্তু আমি যদি ইকুয়াল ভ্যালুড বেস্ট চাইল্ডকে কনসিডার করি বা ইকুয়াল ভ্যালুড বেস্ট চাইল্ডকে যদি আমি নেক্সট ক্যান্ডিডেট হিসেবে চুজ করি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বেটার রেজাল্ট আসতেও পারে। যেমন এখানে দেখো, লেটস সে আমরা এই পয়েন্টটা থেকে স্টার্ট করলাম, তো আমি উপর দিকে উঠতেছি তো উঠতে উঠতে একটা পয়েন্টে গিয়ে দেখলাম যে বেটার ভ্যালু আর পাওয়া যাচ্ছে না, বাট ইকুয়াল ভ্যালু পাওয়া যাচ্ছে। তো যদি আমি ইকুয়াল ভ্যালুগুলোকে সুযোগ দিতে থাকি, এক সময় কিন্তু আবার আমি উপর দিকে উঠতে পারবো, এবং উপর দিকে উঠতে উঠতে আমি কিন্তু গ্লোবাল ম্যাক্সিমা রিচ করে যাব। সো অনেক সময় দেখা যায় স্টেট স্পেস ল্যান্ডস্কেপে শোল্ডার থাকে, তো যখন শোল্ডার থাকে তখন কিন্তু আমি যদি ইকুয়াল ভ্যালুর চাইল্ডগুলোকে সুযোগ দেই, আমি আলটিমেটলি গ্লোবাল ম্যাক্সিমা রিচ করতে পারবো। আবার অনেক সময় দেখা যায় যে আসলে ইকুয়াল ভ্যালু গুলোকে সুযোগ দিয়ে কোনো লাভ হয় না। যেমন যদি ফ্ল্যাট লোকাল ম্যাক্সিমা হয়, তাহলে দেখা গেল যে আমি উপর দিকে উঠলাম, উঠে দেখা গেল ইকুয়াল ভ্যালু পাওয়া যাচ্ছে, আমি এগুলোকে চান্স দিলাম, তো আলটিমেটলি এটা দেখা যায় যে আবার নিচের দিকেই নেমে গেছে। সো আলটিমেটলি কোনো বেনিফিট হয় নাই। সো আমি যদি ইকুয়াল ভ্যালুড নোটগুলোকে সুযোগ দিতে চাই, সেক্ষেত্রে আমাকে একটু চিন্তা করতে হবে, স্ট্র্যাটেজাইজ করতে হবে যে আমি কতক্ষণ সুযোগ দিব। অনেক সময় কিন্তু এমনও হয়, দেখা গেল যে তুমি এই ধরনের ল্যান্ডস্কেপও হয়, এখানে দেখানো হয় নাই, যে তুমি উপরের দিকে উঠলা, উপরের দিকে উঠে দেখা গেল ফ্ল্যাট, তো ফ্ল্যাট অবস্থায় এটা সামনের দিকে যাচ্ছে, তো যাচ্ছে মানে অনেক দূর পর্যন্ত এটা কিন্তু সামনের দিকে যাচ্ছে, এবং তুমি সুযোগ দিয়েই যাচ্ছ ইকুয়াল ভ্যালুগুলোকে, কিন্তু আলটিমেটলি কিন্তু এটা অনেকটা ইনফাইনাইট লুপের মতো, বা অনেক দূর গিয়ে হয়তো দেখা গেল এটা আবার নিচের দিকে নেমে গেছে। তো আলটিমেটলি তোমার কিন্তু শুধু সময় নষ্ট হলো, কোনো বেনিফিট কিন্তু হলো না। এই কারণে যদি আমি ইকুয়াল ভ্যালুড নোটগুলোকে সুযোগ দেই, ইকুয়াল ভ্যালুড চাইল্ডগুলোকে যদি আমি সুযোগ দেই, ইফ আই ডোন্ট গেট আ বেটার চাইল্ড, ইফ আই গিভ চান্স টু দ্য ইকুয়াল ভ্যালুড নোটস, সেক্ষেত্রে আমাকে কিছু বাইন্ডিং সেট করে দিতে হবে। আমি হয়তো বলে দিতে পারি যে ঠিক আছে, আমি 50টা ইটারেশন পর্যন্ত ট্রাই করব, এর মধ্যে যদি ভ্যালু বেটার না হয় তাহলে আমি রিটার্ন করে যাব। আমি একটা ফিক্সড ভ্যালু বলে দিলাম যে আমি এতগুলো ইটারেশন পর্যন্ত আমি ট্রাই করব, তারপরে যদি দেখা যায় ইকুয়ালটাই বারবার আসতেছে, সেক্ষেত্রে আমি রিটার্ন করে নিব, আমি ধরে নিব যে বেটার ভ্যালু পাওয়া পসিবল না। আর যদি দেখা যায় আবার আমি বেটার ভ্যালু পাওয়া শুরু করেছি, সেক্ষেত্রে তো দ্যাট ইজ গ্রেট। সো এই যে পয়েন্টটা যে আমি ইকুয়াল ভ্যালুর নোটগুলোকে সুযোগ দিচ্ছি, এটার একটা নাম আছে, এটাকে বলা হয়ে থাকে সাইডওয়েজ মুভ। এটাকে বলা হয় সাইডওয়েজ মুভ। সাইডওয়েজ মুভ কেন বলা হয়? কারণ ইটস অ্যাজ ইফ যে আমি স্ট্রেট লাইন বরাবর সাইডওয়েজ মুভ করতেছি, অর্থাৎ আমি আপওয়ার্ডও মুভ করতেছি না, আমি ডাউনওয়ার্ডও মুভ করতেছি না, আমার মুভটা হচ্ছে সাইডওয়েজ। যেহেতু আমি ইকুয়াল ভ্যালু নোটকে সুযোগ দিচ্ছি, সো আমার মুভটা হচ্ছে সাইড বাই সাইড, আমি আপওয়ার্ডও যাচ্ছি না, ডাউনওয়ার্ডও যাচ্ছি না। সো এই মুভগুলোকে অনেক সময় সাইডওয়েজ মুভও বলা হয়ে থাকে। তো আমরা সাইডওয়েজ মুভ করবো নাকি করবো না, সেটা একটা জাজমেন্ট কল। করলে অনেক সময় বেনিফিট হতেও পারে, আবার অনেক সময় এমনও হতে পারে আমি শুধু টাইম ওয়েস্ট করতেছি। তো যদি আমি সাইডওয়েজ মুভ কখনো করিও,
আমাকে এনশিওর করতে হবে যেন আমি কিছু বাইন্ডিং সেট করে দেই যাতে করে আমার অ্যালগোরিদমটা ইনফাইনাইট লুপে না পড়ে যায়। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন সোফার? আচ্ছা, তো যদি কোনো কোয়েশ্চেন না থাকে টেক 1 মিনিট ব্রেক, 1 মিনিটের একটা ব্রেক নাও, তারপরে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখবো। অর্থাৎ আমি একটা ইলাবোরেট এক্সাম্পল দিয়ে দেখাবো যে হিল ক্লাইম্বিং সার্চ আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। ওকে, টেক 1 মিনিট ব্রেক।
Okay, I think I got disconnected. Okay, let's start with the example now. Let me share the screen again. আচ্ছা, তো যেটা বলছিলাম যে তোমাদেরকে একটা স্পেসিফিক এক্সাম্পল দেখাবো, একটা ইলাবোরেট এক্সাম্পল দেখাবো ফর হিল ক্লাইম্বিং সার্চ। সো লেটস স্টার্ট উইথ দ্যাট। তো আমরা যে এক্সাম্পলটা আজকে দেখতে যাচ্ছি সেটার নাম হচ্ছে 8 কুইন্স প্রবলেম। তোমরা এই প্রবলেমটার নাম আমি শুনেছো কিনা জানি না, বাট কেউ যদি তোমাদের টেক্সট বুকে আমাদের যেখানে সার্চ প্রবলেম ফর্মুলেশনের ডিসকাশনটা করা আছে সেখানে কিন্তু এক্সাম্পল হিসেবে 8 কুইজ প্রবলেমস এর কথা বলা আছে। সো কেউ যদি ওটা পড়ে থাকো তাহলে হয়তো প্রবলেমটা সম্পর্কে শুনে থাকবা, বা তোমরা প্রিভিয়াসলি যখন অ্যালগরিদমস কোর্স করেছো বা অন্য কোনো কোর্স করেছো তখনও হয়তো এই প্রবলেমটার কথা শুনে থাকবা। সো দ্য প্রবলেম ইজ ইন জেনারেল কল্ড এন কুইন্স প্রবলেম। তো আমরা এন কুইন্স না, আমরা একটা স্পেসিফিক ভার্সন অফ দ্য প্রবলেম সলভ করতে যাচ্ছি যেটা নাম হচ্ছে 8 কুইন্স প্রবলেম। তো প্রথমে একটু এক্সপ্লেইন করে নেই যে হোয়াট অ্যান 8 কুইন্স প্রবলেম ইজ। তো একটা 8 কুইন্স প্রবলেম কি? একটা 8 কুইন্স প্রবলেম হচ্ছে যে লেটস সে তোমার একটা 8x8 চেস বোর্ড আছে। তো আমরা জানি যে একটা চেস বোর্ডে টোটাল 64 স্কোয়ারস থাকে, যেহেতু 8x8 সো 64 স্কোয়ারস থাকে। এবং প্রবলেমটা হচ্ছে এরকম যে একটা 8x8 চেস বোর্ডের মধ্যে আমাকে 8টা কুইন প্লেস করতে হবে। তো আমরা যদি চেস খেলার নিয়ম জানি তাহলে কিন্তু আমরা জানি যে কুইন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পিস ইন আ চেস গেম। যে কুইনের পাওয়ার হচ্ছে কুইন কিন্তু সেম রোতে যদি কোনো পিস থাকে সেই পিসকে কুইন অ্যাটাক করতে পারে, সেম কলামে যদি কোনো পিস থাকে সেই পিসকেও কুইন অ্যাটাক করতে পারে, আবার সেম ডায়াগোনালে যদি কোনো পিস থাকে, অন্য কোনো গুটি থাকে, সেটাকেও কিন্তু কুইন অ্যাটাক করতে পারে। সো কুইন ক্যান অ্যাটাক ইন অল ওয়েজ। সো এটা হচ্ছে কুইনের পাওয়ার, এন্ড উই নো দ্যাট কুইন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পিস ইন আ চেস গেম। এখন লেটস সে আমি এখানে একটা চেস বোর্ড ড্র করি। সো আমরা জানি যে একটা চেস বোর্ড হয় 8x8, অর্থাৎ 8টা রো থাকে এবং 8টা কলাম থাকে এবং দুজন অপোনেন্ট থাকে, এন্ড দ্য পিসেস আর প্লেসড, হোয়াইট পিসেস থাকে একজন অপোনেন্টের, ব্ল্যাক পিসেস থাকে আরেকজন অপোনেন্টের, এবং দে প্লে আনটিল দে ক্যান ক্যাচ দ্য কিং। দ্যাটস হাউ চেস ইজ প্লেড। এবং আমি জানি তোমাদের মধ্যে অনেকেই হয়তো চেস খুব ভালো প্লে করো। তো এখন আমাদের এই প্রবলেমটা, স্পেসিফিক প্রবলেমটা কি সেটা নিয়ে ডিসকাস করি। সো লেটস সে উই হ্যাভ, সরি বাঁকা হয়ে গেছে। লেটস সে উই হ্যাভ অ্যান 8x8 চেস বোর্ড লাইক দিস। এখন এখানে আমি যদি একটা কুইনকে কোনো একটা পজিশনে প্লেস করি, লেটস সে প্রথম রোতে, প্রথম কলামে, লেটস সে এই পজিশনে আমি একটা কুইন প্লেস করলাম। তো এখানে যদি আমি একটা কুইন প্লেস করি তাহলে কিন্তু অবশ্যই আমি যদি সেম রোতে কোনো অন্য কোনো পিস প্লেস করি সেই পিসটাকে কিন্তু এই কুইন অ্যাটাক করতে পারবে। আমি যদি সেম কলামে কোনো পিস প্লেস করি সেটাকে কিন্তু এসে অ্যাটাক করতে পারবে। আমি যদি সেম ডায়াগোনালে কোনো পিস প্লেস করি সেটাকেও কিন্তু সে অ্যাটাক করতে পারবে। এগুলো সবই তার অ্যাটাকের রেঞ্জে পড়ে। সো প্রবলেমটা হচ্ছে এরকম যে আমাকে এই 8x8 চেস বোর্ডটার মধ্যে 8টা কুইন প্লেস করতে হবে। আই হ্যাভ টু প্লেস 8 কুইন্স অন দিস 8x8 চেস বোর্ড সো দ্যাট নো কুইন ক্যান অ্যাটাক ইচ আদার। আমাকে এই 8x8 চেস বোর্ডে 8টা কুইন এমন ভাবে প্লেস করতে হবে যেন কোনো কুইন একে অপরকে অ্যাটাক করতে না পারে। ওকে, নো কুইন ক্যান অ্যাটাক ইচ আদার, এটা আমাকে এনশিওর করতে হবে। তার মানে তো বোঝাই যাচ্ছে যে লেটস সে আমি যদি একটা কুইনকে এরকম কর্নার পজিশনে প্লেস করি তাহলে কিন্তু আমি সেম রোতে অন্য কোনো কুইন প্লেস করতে পারবো না, আমি সেম কলামে অন্য কোনো কুইন প্লেস করতে পারবো না, আমি সেম ডায়াগোনালে কিন্তু আরেকটা কুইন প্লেস করতে পারবো না। সো পরের কলামে যদি আমি যাই, পরের কলামে কিন্তু এখানে কোনো কুইন প্লেস করা যাবে না, এখানেও কোনো কুইন প্লেস করা যাবে না, হয়তো এই প্লেসগুলোর কোনোটাতে একটা কুইন প্লেস করা যেতে পারে। So that is what we have to maintain. We have to make sure that no queen can attack each other and we have to place 8 queens on the board. এখন এটা বোধহয় এই প্রবলেমটা বোধহয় তোমাদের আমি সিএসপি পড়ানোর সময়ও এটার এক্সাম্পলটা দেখিয়েছিলাম। এনিওয়ে, সো ইটস নট নিউ টু ইউ। তো আমরা এখন প্রথমে প্রবলেমটাকে ফর্মুলেট করব। আমরা এই প্রবলেমটা হিল ক্লাইম্বিং সার্চ ইউজ করে সলভ করার চেষ্টা করব এবং প্রবলেমটাকে প্রথমে আমরা ফর্মুলেট করে নিব। এখানে যেটা হচ্ছে, আমি যদি এরকম ভাবে চিন্তা করি যে ইনিশিয়ালি বোর্ডটা এমটি এবং বোর্ডে কোনো কুইন প্লেস করা নাই, আমি একটা একটা করে কুইন বোর্ডে প্লেস করব, সেক্ষেত্রে কিন্তু আমার স্টেট স্পেসের সাইজটা অনেক বড় হয়ে যাবে। নরমালিও স্টেট স্পেসের সাইজটা অনেক বড় হবে, বাট ইফ আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট তাহলে কিন্তু আমার স্টেট স্পেসের সাইজটা আসলে অনেক বড় হয়ে যাবে। তো আচ্ছা, কারো বোধহয় মাইক্রোফোন আনমিউট, কেউ কি কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, মেবি মিস্টেকেনলি হচ্ছে। ওকে,
সো যেটা বলছিলাম যে স্টেট স্পেসের সাইজটা আনম্যানেজেবল হয়ে যাবে যদি আমি এমন করি যে ইনিশিয়ালি বোর্ডটা এমটি আছে এবং আমি একটা একটা করে কুইন বোর্ডে প্লেস করবো। তো এই কারণে যেটা করতেছি প্রথম থেকেই একটু ইজি কনফিগারেশন ধরে নিচ্ছি। তো কিরকম কনফিগারেশন ধরবো, যে আমরা ধরে নিব যে স্টেট বলতে কি বোঝায় সেটা আমি এখানে লিখছি যে সরি জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, হোয়াট ইজ আ স্টেট? সো আ স্টেট ইজ আ কনফিগারেশন অফ, আমি এখানে স্টেটের ডেসক্রিপশনটা লিখছি, 8 queens on the board so that only one queen on each column. Okay, so আমরা এখানে যেটা করছি সেটা হলো আমরা ধরে নিচ্ছি state means a configuration of 8 queens on the board so that there is only one queen on each column. অর্থাৎ আমরা শুরুতেই ধরে নিচ্ছি যে পার কলামে আমরা একটা করে কুইন অলরেডি প্লেস করে দিয়েছি। সো আমাদের স্টেটের ডেসক্রিপশনটা হচ্ছে যে পার কলামে আমরা একটা কুইন অলরেডি প্লেস করে দিয়েছি। So there is one queen per column already, so there are already 8 queens placed on the board. অলরেডি বোর্ডের মধ্যে 8টা কুইন প্লেস করা আছে যেন প্রত্যেক কলামে একটা করে কুইন থাকে। তো স্টেটের ডেসক্রিপশনটা এরকম দেওয়ার রিজন হচ্ছে যেহেতু আমি বলছি যে প্রত্যেকটা কলামে একটা করে কুইন আছে, সো আমাকে কিন্তু কলামের চেকটা আর আলাদা করে করতে হবে না। আমি শুরুতেই যদি পার কলামে একটা করে কুইন প্লেস করি তাহলে আমাকে কিন্তু পরে আর আলাদা করে চেক করতে হবে না whether there is any column conflict, কারণ কোনো কলাম কনফ্লিক্ট থাকছে না। সো আমার তখন পরে কিন্তু আমার শুধুমাত্র রো কনফ্লিক্ট আর ডায়াগোনাল কনফ্লিক্টটা চেক করলেই হয়ে যাবে, কলাম কনফ্লিক্টটা আর চেক করার প্রয়োজন হবে না। সো তাহলে এখানে আমরা স্টেট বলতে কি বোঝাচ্ছি আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই। সো স্টেট ইজ a configuration of 8 queens on the board so that there is one queen per column. তার মানে যেমন প্রথম কলামে আমি একটা কুইন প্লেস করেছি, লেটস সে এখানে একটা প্লেস করলাম, এখানে একটা প্লেস করলাম, লেটস সে এখানে একটা প্লেস করলাম, one here. সো তাদের মধ্যে কিন্তু কনফ্লিক্ট থাকতে পারে, ইটস নট দ্যাট যে তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট থাকতে পারবে না, দেয়ার ক্যান বি কনফ্লিক্টস, দেয়ার ক্যান বি। ওকে, সো 8টা কলামে আমি 8টা কুইন প্লেস করব, দ্যাটস আ ডেসক্রিপশন অফ আ স্টেট। সো এই কুইনগুলো কি একে অপরকে অ্যাটাক করছে নাকি করছে না সেগুলোকে কিন্তু আমি এখানে কনসিডারেশনে আনছি না, আমি জাস্ট বলছি যে আমি 8টা কলামে 8টা কুইন প্লেস করব and that configuration will be called a state of the problem. এখন আমার কোশ্চেন হচ্ছে if this is the description of a state of the problem, সেক্ষেত্রে তোমরা আমাকে বলো যে স্টেট স্পেসের সাইজ কত হবে, what will be the size of the state space? আমি যদি স্টেট বলতে বোঝাই যে পার কলামে আমি একটা করে কুইন প্লেস করব, এরকম করে বোর্ডের মধ্যে 8টা কুইন প্লেস করা হয়েছে, দেন what will be the size of the state space? এরকম কতগুলো স্টেট কনফিগারেশন পসিবল? একটু চিন্তা করে বলো, হাউ মেনি স্টেটস? ক্যালকুলেশন করে বলো, একটা চিন্তা করে বলো। আমি তো আবার বললাম যে স্টেট মানে হচ্ছে আমি বোর্ডের মধ্যে 8টা কুইন প্লেস করেছি, পার কলামে একটা করে কুইন আছে, এরকম কতগুলো পসিবল স্টেটস আর দেয়ার। যেমন এখানে আমি একটা এক্সাম্পল স্টেট তোমাদেরকে দেখাচ্ছি, হাউ মেনি সাচ পসিবল স্টেটস? Can everyone hear me? Yes, ma'am. পসিবল স্টেপস তো অনেক ম্যাম। হ্যাঁ, অনেক কত হোয়াট ইজ দ্য নাম্বার? দেয়ার ইজ আ স্পেসিফিক নাম্বার। আচ্ছা, একজন আমাকে বলছে 8 into 8. ওকে, এনি আদার আনসারস? ম্যাম 10 to the power 1 according to Google ম্যাম 10 to the power 123. আচ্ছা, the answer is actually 8 to the power 8. কেন 8 to the power 8? তার কারণ হচ্ছে দেখো আমি তো বলেছি যে স্টেট বলতে বোঝাচ্ছে যে তুমি প্রত্যেকটা কলামে একটা করে কুইন প্লেস করবে। এখন তুমি প্রথম কলামে কয়টা পজিশনে কুইন প্লেস করতে পারো বলো তো? হাউ মেনি পসিবল পজিশনস আর দেয়ার? 8, রাইট?
প্রথম কলামে তো 8টা রো আছে, সো তুমি কিন্তু 8টা রো এর যে কোনোটাতেই কুইন প্লেস করতে পারো, রাইট? সো প্রথম কলামের জন্য তোমার হাতে অপশন হচ্ছে 8। তো এর প্রত্যেকটা পজিশনের করেসপন্ডিং সেকেন্ড কলামেও কিন্তু তুমি 8টা পজিশনের যে কোনো পজিশনেই কুইন প্লেস করতে পারো। সো দেয়ার আর 8 possibilities for the second column. Similarly, there are 8 possibilities for the third column. Similarly, there are 8 possibilities for the 8th column. So how many possibilities in total? 8 to the power 8. So in total, there are 8 to the power 8 possible configurations of states according to the state definition that we just gave. Okay, আমরা যেহেতু এখানে কোনো ধরনের কনফ্লিক্ট রেজলিউশন করছি না, সো এখানে তুমি প্রত্যেকটা কলামে তুমি কিন্তু 8টা পজিশনে যে কোনো পজিশনে কুইনটাকে প্লেস করতে পারো। সো ইন টোটাল দেয়ার আর 8 to the power 8 পসিবল স্টেটস ইন দ্য স্টেট স্পেস। এখন 8 to the power 8 কিন্তু একটা অনেক বড় নাম্বার। This is a very number, this is very big number. This is almost equal to 17 million. Almost equal to 17 million. So there are 17 million different possible states in the state space. 17 million different possible states in the state space. So এই 17 মিলিয়ন স্টেটস এর মধ্যে থেকে আমাকে এমন হয়তো বা 8টা বা 10টা গোল কনফিগারেশন আছে যেখানে কোনো কুইন একে অপরকে অ্যাটাক করছে না। সো এই 17 মিলিয়ন স্টেটস এর মধ্যে থেকে আমাকে এই 8-10টা স্টেটের একটাকে খুঁজে বের করতে হবে যেখানে কোনো কুইন একে অপরকে অ্যাটাক করছে না, which is a very very difficult task if we are using a systematic search algorithm. তো এই কারণে আমরা কিন্তু হিল ক্লাইম্বিং সার্চ ইউজ করতে পারি টু সলভ দিস প্রবলেম সিন্স দ্য স্টেট স্পেস সাইজ ইজ ভেরি লার্জ। এবং এটা কিন্তু হিল ক্লাইম্বিং এর জন্য একটা আইডিয়াল প্রবলেম আরো একটা কারণে, সেটা হচ্ছে আমার কিন্তু আসলে পাথ সেভ করার প্রয়োজন নাই। আমি কোন কুইনকে আগে বসালাম, কোন কুইনকে পরে বসালাম, বা কিভাবে মুভমেন্টের মাধ্যমে আমি সলিউশনটা পেলাম সেটা কিন্তু ইম্পর্টেন্ট না। এখানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি সলিউশনটা রিচ করতে পারলাম কিনা, অর্থাৎ আমি এরকম একটা কনফিগারেশন পেলাম কিনা যেখানে কোনো কুইন একে অপরকে অ্যাটাক করছে কিনা, কিভাবে পেলাম দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এই কারণেও কিন্তু এখানে আমরা হিল ক্লাইম্বিং সার্চটাকে ইউজ করতে পারি যেহেতু পাথটা রিটেইন করার প্রয়োজন হচ্ছে না। এখন হিল ক্লাইম্বিং সার্চ এখানে ইউজ করতে গেলে আমাকে আরো কিছু জিনিস প্রথমে ডিফাইন করে নিতে হবে, তো সেগুলোকে ডিফাইন করে নিই। তো যেহেতু আমরা বললাম যে স্টেটের ডেফিনিশনটা আমরা দিয়ে দিলাম, সো ডেফিনেটলি আমাদেরকে এখানে এখন অ্যাকশনটাও ডিফাইন করতে হবে, অর্থাৎ সাকসেসর ফাংশন। তো সাকসেসর ফাংশন কিভাবে ডিফাইন করব? এখানে সাকসেসর ফাংশন বা অ্যাকশন বলতে বোঝাচ্ছে যে যে কোনো একটা কুইনকে আমি তার কলামে অন্য কোনো পজিশনে প্লেস করব। সো ওয়ান কুইন উইল বি মুভড টু আ ডিফারেন্ট পজিশন ইন ইটস ওন কলাম। দ্যাট ইজ হোয়াট অ্যান অ্যাকশন ইজ ফর দিস প্রবলেম। সো এই প্রবলেমের জন্য অ্যাকশন বলতে বোঝানো হচ্ছে যে কোনো একটা কুইনকে আমি তার পজিশন থেকে সরিয়ে সেম কলামে অন্য কোনো একটা পজিশনে প্লেস করব, দ্যাট ইজ কল্ড অ্যান অ্যাকশন। যেমন ফর এক্সাম্পল আমি যদি এই কুইনটাকে এখান থেকে সরিয়ে যদি আমি এখানে প্লেস করি, আই হ্যাভ গট আ নিউ স্টেট এন্ড দিস ইজ অ্যান অ্যাকশন। এটা কিন্তু একটা অ্যাকশন, দিস ইজ অ্যান অ্যাকশন যে আমি এই কুইনটাকে এই পজিশন থেকে সরিয়ে অন্য একটা পজিশনে প্লেস করলাম, এটা একটা অ্যাকশন এবং এই অ্যাকশনটা পারফর্ম করার মাধ্যমে আমি কিন্তু একটা নিউ স্টেট রিচ করলাম। সিমিলারলি আমি এই কুইনটাকে না সরিয়ে অন্য কোনো একটা কুইনকেও সরাতে পারতাম, বাট যে কুইনটাকেই আমি সরাই না কেন ডেফিনেটলি সেটা শুধুমাত্র তার নিজের কলামেই মুভ করতে পারবে, কলাম কিন্তু চেঞ্জ করতে পারবে না। আ কুইন ক্যান নট গেট আউট অফ ইটস ওন কলাম। কোনো একটা কুইনকে আমি যদি মুভ করি তাহলে অবশ্যই তার কলামে আমার তাকে মুভ করতে হবে। আচ্ছা, এখন এই প্রবলেমটার জন্য স্টার্ট স্টেট কি? আমি যে কোনো একটা র্যান্ডম কনফিগারেশন থেকে শুরু করতে পারি। স্টার্ট স্টেট ক্যান বি র্যান্ডমলি যে কোনো একটা কনফিগারেশন থেকে আমি স্টার্ট করতে পারি। And what is a goal test? এটা তো বললামই যে কোনো কুইন একে অপরকে অ্যাটাক করছে না, that is the goal test. I have to make sure that I have reached a state where no queen is attacking each other either row wise or column wise or diagonal wise. কোনো কুইন যদি একে অপরকে অ্যাটাক না করে আমি বলবো যে আমি গোল স্টেটটা রিচ করেছি। আচ্ছা, তাহলে we are now ready to use hill climbing search to solve this problem. আমরা প্রবলেমটা পুরোপুরি ফর্মুলেট করে ফেলেছি। এখন হিল ক্লাইম্বিং সার্চ ইউজ করতে হলে আমার জাস্ট আর একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে একটা হিউরিস্টিক ফাংশন। আমাকে হিল ক্লাইম্বিং সার্চ ইউজ করতে গেলে আমার অবশ্যই একটা হিউরিস্টিক ফাংশন লাগবে, যে হিউরিস্টিক ফাংশনটার বেসিসে আমি আসলে ডিসাইড করতে পারবো whether our state is bad or worse, এবং আমি প্যারেন্ট এবং চাইল্ডের মধ্যে কম্পারিজন করতে পারবো। তো ডেফিনেটলি এরকম একটা হিউরিস্টিক ফাংশন কিন্তু আমার প্রয়োজন হবে। সো লেট মি মুভ অন টু দ্য নেক্সট পেজ অ্যান্ড টেল ইউ হোয়াট দ্য হিউরিস্টিক ফাংশন ইজ দ্যাট উই ক্যান ইউজ টু সলভ দিস প্রবলেম। একটা হিউরিস্টিক ফাংশন ডিজাইন করে ফেললেই আমরা এখন প্রবলেমটার এক্সিকিউশন শুরু করতে পারবো।
সো আমি একটা ফিগার শেয়ার করতেছি, এই ফিগারটাও কিন্তু তোমাদের টেক্সট বুক থেকেই নেওয়া হয়েছে। সো তোমরা টেক্সট বুক খুললেই এই ফিগারটা পেয়ে যাবে। দিস ইজ অলসো টেকেন ফ্রম ইউর টেক্সট বুক। আচ্ছা আচ্ছা, লেটস সে এখন আপাতত এই নাম্বারগুলো ইগনোর করো, এই যে 18 12 14 13 নাম্বারগুলো আপাতত ইগনোর করো, নাম্বারগুলোর দিকে তাকানো দরকার নেই, জাস্ট লুক এট দ্য বোর্ড এন্ড দ্য কুইন্স অন দ্য বোর্ড। লেটস সে দিস ইজ আওয়ার স্টার্ট স্টেট। এখানে লেফট সাইডে যে কনফিগারেশন অফ বোর্ড দেখানো হচ্ছে, লেটস সে দিস ইজ আওয়ার স্টার্ট স্টেট। লেফট সাইডের কনফিগারেশনটা হচ্ছে আমাদের স্টার্ট স্টেট। আমি রেড কালারটা ইউজ করি তাহলে বোঝাতে সুবিধা হবে। ওকে, তো এটা আমাদের স্টার্ট স্টেট। এটা দেখো, দিস ইজ আ র্যান্ডম কনফিগারেশন অফ কুইন্স অন দ্য বোর্ড। দেখো 8টা কুইনকে কিন্তু বোর্ডের মধ্যে র্যান্ডমলি প্লেস করা হয়েছে, বাট ডেফিনেটলি পার কলাম কিন্তু একটা করে কুইনই প্লেস করা হয়েছে, একটার বেশি কুইন কোনো কলামেই প্লেস করা হয় নাই। সো আমরা যে স্টেটের ডেফিনিশন দিয়েছিলাম সেই ডেফিনিশন অনুযায়ী এটা কিন্তু আমাদের প্রবলেমের একটা র্যান্ডম স্টেট, এবং এটাকে আমরা স্টার্ট স্টেট হিসাবে কনসিডার করতেছি। নাও লেটস ডিফাইন দ্য হিউরিস্টিক ফাংশন। আমরা এখানে হিউরিস্টিক ফাংশন হিসেবে ডিফাইন করব হচ্ছে নাম্বার of pairs of non-attacking queens. Number of pairs of non-attacking queens. Sorry, no, attacking queens. Sorry, I'm sorry. Number of pairs of attacking queens. So আমরা এখানে হিউরিস্টিক ফাংশন হিসেবে ইউজ করতেছি নাম্বার অফ পেয়ারস অফ অ্যাটাকিং কুইন্স। তার মানে হচ্ছে কত জোড়া কুইন একে অপরকে অ্যাটাক করছে, অর্থাৎ কোনো একটা স্টেটে, যে কোনো একটা র্যান্ডম স্টেটে কত জোড়া কুইন একে অপরকে অ্যাটাক করছে সেই সংখ্যাটাকে আমরা হিউরিস্টিক ফাংশন হিসেবে ইউজ করছি। যেমন আমরা যদি আমাদের এই স্টার্ট স্টেটটার জন্য হিউরিস্টিক ফাংশনের ভ্যালুটা ক্যালকুলেট করি, ভ্যালুটা কত হবে দেখো। কেউ একজন আমাকে কাউন্ট করে বলতে পারবা যে কত জোড়া কুইন এখানে একে অপরকে অ্যাটাক করছে ইন দিস স্টেট? আমাদের যে স্টার্ট স্টেটটা আছে এখানে, যেমন আমি তোমাদেরকে অ্যাটাক বুঝিয়ে দিচ্ছি, যেমন আমরা যদি রো ওয়াইজ কনসিডার করি, দেখো এই দুইটা কুইন কিন্তু একে অপরকে অ্যাটাক করছে, সো 1। আবার এই দুইটা একে অপরকে অ্যাটাক করছে, সো 2। দিস টু আর অলসো অ্যাটাকিং, সো 3। আবার এই দুইটাও কিন্তু অ্যাটাকিং, সো 4। আবার এই দুইটাও অ্যাটাকিং, সো 5। সো রো ওয়াইজ দেখা যাচ্ছে 5টা অ্যাটাক আছে। রো ওয়াইজ দেয়ার আর 5 পেয়ারস অফ কুইন্স হু আর অ্যাটাকিং ইচ আদার। বোঝা গেল এটা? আমরা যদি রো অ্যাটাক ক্যালকুলেট করি 1 2 3 4 5, দেয়ার আর 5 পেয়ারস অফ কুইন্স হুইচ আর অ্যাটাকিং ইচ আদার রো ওয়াইজ। এখন শুধু 5 বললে তো হবে না, আমাকে ডায়াগোনাল গুলাও ক্যালকুলেট করতে হবে। তো কেউ একজন আমাকে ক্যালকুলেট করে বলো, ইন টোটাল হাউ মেনি পেয়ারস অফ কুইন্স আর অ্যাটাকিং ইচ আদার ফর দিস স্টার্ট স্টেট? আমি রোটা দেখিয়ে দিলাম, ডায়াগোনাল গুলো ক্যালকুলেট করো। কয়টা? 19 plus 5. আচ্ছা, বাকিরাও আনসার দাও, ডায়াগোনাল ক্যালকুলেট করে বলো। ডায়াগোনালি কি করতে হবে ম্যাডাম এখানে? ডায়াগোনাল কয়টা অ্যাটাক আছে সেটা ক্যালকুলেট করবা, কত জোড়া কুইন একে অপরকে ডায়াগোনালি অ্যাটাক করছে। আটটা ম্যাডাম 7টা। আচ্ছা, লেট মি শো ইউ হাউ মেনি। দেখো, খেয়াল করে দেখো খুব। 1 2 3, 3টা হলো, তাই না? এখন যদি এই ডায়াগোনালে আসি, ম্যাম ওটা ব্লকড আছে না মাঝখানে? ব্লক থাকাতে তো কিছু যায় আসে না, যদি সেম কুইনের পাথে থাকে তারা তো অ্যাটাকিং, তাই না? তো 4 5 6, আবার দেখো এই দুটাও অ্যাটাক করছে, 7 8, আবার এরা দুইজন কিন্তু প্রথমটা শেষেরটাও, সো 9।
সো আমরা এদিকে ডায়াগোনাল শেষ করেছি, এখন যদি ওইদিকে ডায়াগোনালে যাই তাহলে দেখো 10 এই দুটো অ্যাটাক করছে, এই যে আরেকটা আছে 11, এখানে একটা আছে 12। সো 12 প্লাস 5 হাউ মেনি হলো? 17 না? অ্যাকচুয়ালি কিন্তু সংখ্যাটা এখানে লেখা ছিল, দেখো h = 17। তো নাম্বার অফ পেয়ার্স অফ অ্যাটাকিং কুইন্স, তো আমাদের এই যে স্টার্ট স্টেটটা আছে, এই স্টার্ট স্টেটটাতে টোটাল নাম্বার অফ পেয়ার্স অফ অ্যাটাকিং কুইন্স হচ্ছে 17। There are 17 pair of queens that are attacking each other. আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই, আমি কিন্তু এক্সামে তোমাদেরকে এরকম দিয়ে বলবো না কুইনের সংখ্যা ক্যালকুলেট করো, দ্যাট ইজ নট দ্য পারপাস অফ টিচিং ইউ হিল ক্লাইম্বিং সার্চ। বাট তোমাদের এই প্রবলেমটা বুঝতে হবে, সেই কারণে আমি দেখিয়ে দিলাম যে কেন এই স্টার্ট স্টেটটাতে হিউরিস্টিক ফাংশনের ভ্যালুটা 17, কারণ এখানে 17 পেয়ার্স অফ কুইন্স আর অ্যাটাকিং ইচ আদার। আচ্ছা, তাহলে হিউরিস্টিক ফাংশনটা আমরা বুঝলাম। হিউরিস্টিক ফাংশনটা হিসেবে আমরা ইউজ করতেছি যে কত জোড়া কুইন একে অপরকে অ্যাটাক করছে কোন একটা স্টেটে। এখন আমার কোশ্চেন হচ্ছে, ইজ দিস আ রিওয়ার্ড ফাংশন অর আ কস্ট ফাংশন? এটা কি একটা রিওয়ার্ড ফাংশন নাকি একটা কস্ট ফাংশন? তার মানে এটা কি একটা মিনিমাইজেশন প্রবলেম নাকি ম্যাক্সিমাইজেশন প্রবলেম, বলো তো? মানে ওটা মিনিমাইজেশন প্রবলেম না? It's a minimization problem, definitely. So, minimization problem কেন? তার কারণ হচ্ছে আমরা এখানে নাম্বার অফ পেয়ার অফ অ্যাটাকিং কুইন্স এই সংখ্যাটাকে হিউরিস্টিক হিসেবে ইউজ করেছি, এবং ডেফিনেটলি আমরা কিন্তু এই সংখ্যাটা কমাতে চাচ্ছি। আমরা চাচ্ছি যেন কোনো কুইন একে অপরকে অ্যাটাক না করে। সো ফাইনালি আমরা এমন একটা স্টেট রিচ করতে চাচ্ছি যে স্টেটে h = 0, অর্থাৎ হিউরিস্টিক ফাংশনের ভ্যালুটা 0, তার মানে কোনো কুইনই একে অপরকে অ্যাটাক করছে না, এরকম একটা স্টেট আমরা রিচ করতে চাচ্ছি। সো 17 থেকে কমিয়ে কমিয়ে আমরা এই ভ্যালুটাকে 0 পর্যন্ত আনতে চাচ্ছি। দ্যাটস ওয়াই দিস ইজ আ মিনিমাইজেশন প্রবলেম এন্ড দ্য হিউরিস্টিক ফাংশন হিয়ার ইজ আ কস্ট ফাংশন। আচ্ছা, এই পর্যন্ত আমার কথা সবাই বুঝতে পেরেছো? ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? আচ্ছা, তাহলে আমরা এখন হিল ক্লাইম্বিং অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তো আমরা জানি যে আমরা যখন হিল ক্লাইম্বিং সার্চ ইমপ্লিমেন্ট করি তখন আমরা স্টার্ট স্টেট থেকে শুরু করি। তো এখানে তো আমরা স্টার্ট স্টেটটা পেয়ে গিয়েছি, আমরা এই স্টেটটা থেকে শুরু করতে যাচ্ছি। তো আমার ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে এই স্টার্ট স্টেটের সবগুলো চাইল্ড জেনারেট করতে হবে, তাই না? আমরা যখন হিল ক্লাইম্বিং এর এক্সাম্পলটা দেখলাম তখন আমরা দেখেছিলাম যে স্টার্ট নোডের যতগুলো চাইল্ড পসিবল সেই চাইল্ড গুলো আমরা জেনারেট করতেছি, তারপর আমরা চাইল্ড গুলোর মধ্যে কম্পেয়ার করে দেখতেছি কোন চাইল্ডটা বেস্ট, তারপর আমরা বেস্ট চাইল্ডটাকে আবার প্যারেন্টের সাথে কম্পেয়ার করতেছি। সো এখানেও ডেফিনেটলি আমরা সেম প্রসেসটাই ফলো করব, আমরা সবগুলো চাইল্ডকে জেনারেট করব, সবগুলো সাকসেসর জেনারেট করব। এখন আমাকে বলো তো, এই যে স্টেটটা আছে স্টার্ট স্টেট, এটার কতগুলো চাইল্ড আছে? হাউ মেনি চিলড্রেন ডাজ দিস নোড হ্যাভ? কয়টা সাকসেসর আছে এই স্টেটটার? আমরা কিন্তু অ্যাকশন বলতে বোঝাচ্ছি যে যে কোনো একটা কুইনকে আমি তার কলামে ডিফারেন্ট একটা পজিশনে প্লেস করতে পারি, প্লেস করলেই কিন্তু আমি নতুন একটা স্টেট পেয়ে গেলাম যেটা এই স্টেটের একটা চাইল্ড। যেমন লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। লেটস সে এই যে প্রথম কুইনটাকে আমি যদি তার পজিশন থেকে সরিয়ে লেটস সে আমি এই পজিশনে প্লেস করি, আমি কিন্তু নতুন একটা চাইল্ড পেলাম। আবার যদি আমি এখানে প্লেস না করে যদি আমি এখানে প্লেস করি, আমি কিন্তু আরেকটা চাইল্ড পেলাম। একইভাবে আমি যদি পরের যে কোনো একটা কুইনকে সরিয়ে তার কলামে অন্য কোথাও প্লেস করি, আমি কিন্তু ডিফারেন্ট একটা চাইল্ড পাচ্ছি। সো আমার কোশ্চেন হচ্ছে, হাউ মেনি চিলড্রেন ডাজ দিস নোড হ্যাভ? এনি আনসারস? হাউ মেনি সাকসেসর? 7 হতে পারবে ম্যাক্সিমাম। 7 কেন? আমার যেহেতু মানে প্রতিটার মানে কলামে 8টা করে ঘর আছে, সো আমার নিজে যেহেতু একটা পজিশন অকুপাই করে আছে আর সর্বোচ্চ তার পক্ষে 7টা পজিশন অকুপাই করে সম্ভব। হ্যাঁ, তো তোমার একটা কুইনের করেসপন্ডিং তুমি 7টা চাইল্ড পেতে পারো। তোমার এখানে কুইন আছে কয়টা? ম্যাম 8টা। তো তুমি তো সবসময় যে প্রথম কুইনটাকেই মুভ করবা তা তো না, তুমি প্রথম কুইনটাকে তার জায়গায় রেখে অন্য কোনো কুইনকেও মুভ করতে পারো, তাহলে ইন টোটাল কয়টা চাইল্ড হবে? আমার কথা কি? 56, exactly, that is the correct answer. 7 into 7, 7 into 8. 7 into 8. Total number of successors হচ্ছে 7 into 8, that is equal to 56. কেন 7 into 8? কারণ হচ্ছে আমরা সাকসেসর হিসেবে ডিফাইন করতেছি যে কোনো একটা কুইনকে আমি তার পজিশন থেকে সরিয়ে সেম কলামে অন্য একটা পজিশনে যদি প্লেস করি, তাহলে সেটা আমার এই স্টেটের একটা সাকসেসর হয়ে যাচ্ছে। এখন এই কুইনটাকে তুমি সরিয়ে 7টা জায়গাতে প্লেস করতে পারো।
আবার তুমি যদি এটাকে ফিক্স রেখে পরেরটাকে সরাও, সেক্ষেত্রেও কিন্তু তুমি 7টা ডিফারেন্ট জায়গায় প্লেস করতে পারো। আবার তুমি যদি এটাকে ফিক্স রেখে পরেরটাকে সরাও, সেটাও কিন্তু 7টা। সো ইন টোটাল তোমার 8টা কুইন আছে, 8টার যে কোনো একটাকে মুভ করে তুমি 7টা ডিফারেন্ট পজিশনে বসাতে পারো। সো ইন টোটাল ইউ হ্যাভ গট 56 সাকসেসরস ফর দিস স্টার্ট স্টেট। এখন আমি যেহেতু হিল ক্লাইম্বিং সার্চ ইমপ্লিমেন্ট করতেছি, সো আমার কিন্তু এই 56 সাকসেসরস জেনারেট করতে হবে, এবং এই 56 সাকসেসরস এর মধ্যে প্রত্যেকের হিউরিস্টিক ভ্যালু ক্যালকুলেট করে আমাকে কম্পেয়ার করতে হবে যে কোনটা বেস্ট। এখন প্রত্যেকের হিউরিস্টিক ভ্যালু ক্যালকুলেট করা ডেফিনেটলি অনেক কঠিন কাজ। আমরা তো স্টার্ট স্টেটটা ক্যালকুলেট করতে গিয়েই কিন্তু আমরা কনফিউজড হয়ে গেলাম যে আসলে কত। কিন্তু ফরচুনেটলি তোমরা যদি এই ফিগারটার দিকে দেখো, তাহলে দেখবা প্রত্যেকটা স্টেটের হিউরিস্টিক ভ্যালু এখানে ক্যালকুলেট করে অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। সো তোমাকে ক্যালকুলেট করতে হবে না, দে অলরেডি ডিড ইট ফর ইউ। সো এই যে স্টেটটা, এই স্টেটের 56টা সাকসেসরের প্রত্যেকের হিউরিস্টিক ভ্যালু এই ফিগারটার মধ্যে অলরেডি ক্যালকুলেট করে বসানো আছে। যেমন আমি এক্সপ্লেইন করি, ধরো এই প্রথম কুইনটাকে তুমি যদি তার পজিশন থেকে সরিয়ে এই যে উপরে এই পজিশনে বসাও, তাহলে তুমি যে নতুন স্টেটটা পাচ্ছ সেই স্টেটের হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 18। তার মানে সেই স্টেটে নাম্বার অফ পেয়ার অফ অ্যাটাকিং কুইন্স হচ্ছে 18। আবার তুমি যদি এই কুইনটাকে এখানে বসাও, তাহলে তুমি যে নতুন স্টেটটা পাচ্ছ সেটার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 14। তুমি যদি 3 নম্বর ঘরে বসাও, তাহলে যে স্টেটটা পাচ্ছ সেটার ভ্যালু হচ্ছে 14। আবার ধরো লেটস সে তুমি এই কুইনটাকে মুভই করলা না, তুমি ধরো এই লাস্ট কুইনটাকে মুভ করলা। লাস্ট কুইনটাকে মুভ করে যদি তুমি ধরো এখানে বসাও, তাহলে তুমি যে নতুন স্টেটটাকে পাচ্ছ তার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 14। সো ফিগারটা এখন বোঝা যাচ্ছে তো? সো ফিগারটাতে কিন্তু প্রত্যেকটা ঘরের মধ্যে নাম্বার লিখে লিখে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তুমি যদি ওই করেসপন্ডিং কলামের কুইনটাকে ওই পজিশনে প্লেস করো, তাহলে তুমি যে নতুন স্টেটটা পাচ্ছ সেই স্টেটের হিউরিস্টিক ভ্যালু কত, সেটা কিন্তু লিখে দেওয়া আছে ফর অল 56 সাকসেসরস। এখন আমাকে বলো, এই যে 56 সাকসেসর জেনারেট হলো, এই যে প্রত্যেকের হিউরিস্টিক ভ্যালু ক্যালকুলেট করা হলো, which one is the best successor? যেটা লোয়েস্ট হবে। যেটা লোয়েস্ট হবে। এখানে লোয়েস্ট ভ্যালু কত? 12 এক্স্যাক্টলি, 12 is the least value here. তুমি যদি সবগুলো হিউরিস্টিক ভ্যালুর দিকে তাকাও, তাহলে দেখবা সবচেয়ে ছোট যে ভ্যালু সেটা হচ্ছে 12। সো এখানে কিন্তু মাল্টিপল 12 আছে। তো এই মাল্টিপল 12 এর মধ্যে যে কোনো একটাকে তুমি আসলে বেস্ট সাকসেসর হিসেবে ইউজ করতে পারো। বাবা শেষ, প্রায় শেষ, আমি আসতেছি। সো এই যে 12 গুলো আছে, এই 12 গুলোর মধ্যে তুমি র্যান্ডমলি যে কোনো একটাকে তুমি কিন্তু তোমার নেক্সট চাইল্ড হিসেবে চুজ করতে পারো। তার কারণ হচ্ছে এরা সবাই কিন্তু হচ্ছে লিস্ট ভ্যালুড সাকসেসর। এখন 12 ইজ ডেফিনেটলি বেটার দ্যান 17। 12 হচ্ছে কি তোমার বেস্ট চাইল্ড, এবং এটা ডেফিনেটলি বেটার দ্যান 17। 17 ওয়াজ দ্য প্যারেন্ট। সো ডেফিনেটলি তুমি কিন্তু এই 12 গুলোর মধ্যে যে কোনো একটাকে সাকসেসর হিসেবে চুজ করবা। সো ইউ ক্যান গো ফরওয়ার্ড লাইক দ্যাট। তুমি একটাকে সাকসেসর হিসেবে চুজ করলা, তারপর একইভাবে সেই নোডের আবার যে 56 সাকসেসরস পসিবল, তাদের হিউরিস্টিক ভ্যালু তুমি ক্যালকুলেট করলা, এবং ক্যালকুলেট করে তখন তাদের মধ্যে কে বেস্ট সেটাকে তুমি ফাইন্ড আউট করার চেষ্টা করলা। সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান গো ফরওয়ার্ড। এখন এইভাবে যদি আমি হিল ক্লাইম্বিং অ্যালগরিদমটা ইউজ করে করে সামনের দিকে যাই, তাহলে কিন্তু আমি যদি h = 0 রিচ করে ফেলতে পারি, ধরো প্রথমে তুমি 17 থেকে 12 এ গেলা, তারপর 12 থেকে 8, তারপর 8 থেকে 3, তারপর 3 থেকে 1, এরকম করে তুমি একটা সময় দেখা গেল তোমার h এর ভ্যালু হয়ে গেল 0। তো h এর ভ্যালু যখন 0 হয়ে যাবে, তখনই কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি গোল স্টেটটা রিচ করে ফেলতে পেরেছো, এবং তোমার অ্যালগরিদম কিন্তু তাহলে সাকসেসফুল হবে। দ্যাট ইজ হাউ হিল ক্লাইম্বিং ক্যান ওয়ার্ক। এবং দ্য গুড থিং ইজ যে হিল ক্লাইম্বিং অ্যালগরিদম দিয়ে তুমি যদি 8 কুইন্স প্রবলেমকে সলভ করো, তাহলে কিন্তু অনলি ইন আ ফিউ নাম্বার অফ স্টেপস সে তোমাকে সলিউশন রিটার্ন করে দিবে, ইফ ইট ক্যান ফাইন্ড দ্য সলিউশন। মাত্র 7-8টা 10টা স্টেপ লাগে, এর বেশি কিন্তু লাগে না। 17 মিলিয়ন স্টেটস এর মধ্যে থেকে সে মাত্র 8-10টা স্টেপে 8-10টা ইটারেশনে তোমাকে সে সলিউশন রিচ করে দিচ্ছে, which takes just a few microseconds maybe. সো বোঝাই যাচ্ছে যে অ্যালগরিদমটা কতটা ফাস্ট কাজ করে। এত বড় একটা স্টেট স্পেসকে ট্রাভার্স করে সে তোমাকে গোল ফাইন্ড আউট করে দিচ্ছে ইন অনলি আ ফিউ নাম্বার অফ স্টেপস। সো ইট টেকস ভেরি লেস টাইম অ্যান্ড মেমোরি টু এক্সিকিউট ইফ ইউ ক্যান ফাইন্ড দ্য সলিউশন। বাট দ্য প্রবলেম ইজ ইউ ক্যানট অলওয়েজ ফাইন্ড দ্য সলিউশন। তোমরা যদি ডান দিকের স্টেটটার দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবা প্রবলেমটা কি। আমি যদি এখান থেকে শুরু করি, আমি তো বললামই যে প্রথমে আমরা প্রথম স্টেপেই কিন্তু আমরা 17 থেকে 12 এ চলে যাচ্ছি, অর্থাৎ আমরা এমন একটা চাইল্ড পাচ্ছি যে চাইল্ডের হিউরিস্টিক ভ্যালু 12। এরপরের স্টেপে দিস ওয়াজ আওয়ার ফার্স্ট ইটারেশন। ধরো এরপরের স্টেপে আমি 10 এ গেলাম,
সেকেন্ড ইটারেশন, এরপরের স্টেপে লেটস সে আমি 7 এ গেলাম, থার্ড ইটারেশন, এরপরের স্টেপে আমি 4 এ গেলাম, দিস ইজ দ্য ফোর্থ ইটারেশন। ফিফথ স্টেপে গিয়ে আমি এমন একটা স্টেট রিচ করতে যাচ্ছি যেটার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 1। তুমি যদি ডান দিকের ছবিটার দিকে তাকাও তাহলে খুব কেয়ারফুলি খেয়াল করলে দেখবা এই ডান দিকের এই ছবিটাতে এখানে কিন্তু জাস্ট একটা সিঙ্গেল অ্যাটাক আছে। আমি অ্যাটাকটা দেখাই দেই, এই যে দিস ওয়ান। So this state has only one single pair of queen that are attacking each other. So এই স্টেটটার জন্য কিন্তু হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 1। এখন মাত্র 5টা ইটারেশনেই কিন্তু তুমি লেফট সাইডের স্টার্ট স্টেটটা থেকে রাইট সাইডের স্টেটটাতে চলে যেতে পারো, যেখানে মাত্র একটা পেয়ার অফ কুইন একে অপরকে অ্যাটাক করছে, আর কেউ কিন্তু একে অপরকে অ্যাটাক করছে না। সো ইউ ক্যান বি ভেরি হ্যাপি যে মাত্র 5টা ইটারেশনে আমি একটা স্টেট রিচ করেছি যেখানে h = 1। সো নেক্সট ইটারেশনে আমি h = 0 পেয়ে যাব। আনফরচুনেটলি দিস ইজ আ লোকাল মিনিমা। এটা কিন্তু একটা লোকাল মিনিমা, তার মানে এই স্টেটে হিউরিস্টিকের ভ্যালু হচ্ছে 1, কিন্তু তুমি যদি এখন এর চাইল্ড গুলোকে জেনারেট করো তাহলে তুমি ক্যালকুলেট করে দেখবা কারো হিউরিস্টিক ভ্যালু 0 না, দেয়ার ইজ নো 0। তার মানে এই স্টেটটা থেকে কিন্তু আর বেটার স্টেট পাওয়া পসিবল না। দিস ইজ আ লোকাল মিনিমা এন্ড দিস ইজ দ্য বেস্ট দ্য অ্যালগরিদম ক্যান ডু। সো অ্যালগরিদমটা কি করবে, সে কিন্তু এখান থেকে রিটার্ন করে যাবে। এখান থেকে রিটার্ন করে যাবে মানে কিন্তু আমি সলিউশন রিচ করতে পারলাম না। দিস ইজ দ্য ভেরি বিগ প্রবলেম উইথ হিল ক্লাইম্বিং সার্চ। সে একটা লোকাল মিনিমাতে স্টাক হয়ে যেতে পারে এবং ওইটার থেকে বেটার যেহেতু সে পাচ্ছে না, সে যদি রিটার্ন করে যায় তাহলে কিন্তু আমি আলটিমেটলি এমন কোন স্টেট রিচ করতে পারলাম না যেখানে কোনো কুইন একে অপরকে অ্যাটাক করছে না। সো দিস ইজ আ প্রবলেম উই মাইট ফেস ইন কেস অফ হিল ক্লাইম্বিং অ্যালগরিদম। ওকে, এনি কোয়েশ্চেন সো ফার? কারো কোনো কোয়েশ্চেন? আমি তোমাদেরকে যে প্রবলেমটা বোঝালাম, যে ডেসক্রিপশন গুলো আমি আজকের ক্লাসে দিলাম, এগুলো সবই কিন্তু তোমাদের টেক্সট বুকে খুবই ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ ডিফাইন করা আছে। তো আমার সাজেশন হবে লুক এট দ্য টেক্সট বুক, রিড দ্য টেক্সট বুক। টেক্সট বুকে এই প্রবলেমটা খুব ক্লিয়ারলি ডিফাইন করা আছে এবং এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝানো আছে প্রত্যেকটা স্টেপ কিভাবে কাজ করতেছে। সো দ্যাট মাইট বি বেনিফিশিয়াল ফর ইউ। আচ্ছা, এখন আমি যদি কিছু স্ট্যাটিস্টিক্স বলি, মাত্র 14% কেসে হিল ক্লাইম্বিং সার্চ সাকসেসফুল হবে ফর দিস প্রবলেম, ফর দিস স্পেসিফিক প্রবলেম। মাত্র 14% কেসে সে এরকম স্টেট রিচ করতে পারে যেখানে h = 0। মানে আমি র্যান্ডমলি যে কোনো স্টার্ট স্টেট থেকে যদি শুরু করি, এটা সিমুলেশন করে দেখা গেছে যে ধরো আমি যদি 100 বার অ্যালগরিদমটা রান করি, 14 বার এটা আমাকে সলিউশন রিটার্ন করতে পেরেছে, বাকি 86 টাইমসে এটা কোনো না কোনো একটা লোকাল মিনিমাতে আটকে গেছে। সো আমরা বলতে পারি যে 14% কেসে এটা সাকসেসফুল হচ্ছে, বাকি 86% কেসেই কিন্তু এটা সাকসেসফুল হচ্ছে না। সো দিস ইজ আ ভেরি ব্যাড স্ট্যাটিস্টিক্স। এটা কিন্তু খারাপ স্ট্যাটিস্টিক্স। আমরা এমন কোনো অ্যালগরিদম আমরা চাই না যেটা মাত্র 14% কেসে সাকসেসফুল হবে, তাহলে তো আমার লাভ নাই। যতই এটা ফাস্ট হোক, যতই এটা মেমোরি কম লাগুক, ইফ ইট ক্যান নট গেট মি দ্য সলিউশন ইন মোস্ট অফ দ্য টাইমস অ্যাট লিস্ট, তাহলে তো এই অ্যালগরিদমটা ইউজ করে কোনো লাভ নাই। দ্য গুড নিউজ ইজ সামান্য একটু ইমপ্রুভমেন্ট করলেই এই অ্যালগরিদমটার সাকসেস রেটটা আমরা 14% থেকে বাড়িয়ে 94% নিয়ে যেতে পারি। সামান্য একটু চেঞ্জ করলে এটা 14% থেকে বেড়ে 94% চলে যাবে। সেই চেঞ্জটা হচ্ছে টু গিভ চান্স টু সাইডওয়েজ মুভ। আমরা একটু আগে সাইডওয়েজ মুভ নিয়ে কথা বললাম না, যে আমরা যদি দেখা যায় যে বেটার স্টেট পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা ইকুয়াল স্টেট গুলোকে সুযোগ দিব। সাইডওয়েজ মুভের কথা তো আমি বললাম। তো আমরা যদি সাইডওয়েজ মুভকে সুযোগ দেই তাহলে দেখা যায় যে এই অ্যালগরিদমটার সাকসেস রেট 14% থেকে বেড়ে 94% চলে যাচ্ছে। সেটা কিভাবে দেখো, যে আমরা যখন h = 1 পেলাম, আমি তো মাত্রই বললাম যে এরপরে আমরা যদি এর চাইল্ডগুলোকে জেনারেট করি, কারো হিউরিস্টিক ভ্যালু হচ্ছে 1, কারোটা হচ্ছে 2, কারো হচ্ছে 3, আর আবার 1, আবার 4, বাট কারোই 0 না। নো ওয়ান হ্যাজ 0। তো যেহেতু কারো 0 নাই, আমরা এখান থেকে রিটার্ন করে গিয়েছি। এখন কারো 0 না থাকলেও কারো না কারো তো 1 থাকতে পারে, তাই না? ইকুয়াল তো থাকতে পারে। h = 1 এর যে চাইল্ড গুলো আছে, সেই চাইল্ড গুলোর মধ্যে কারোই হয়তো 0 নাই, বাট কারো না কারো 1 তো থাকতে পারে, রাইট? তো এই যে 1 যাদের আছে তাদের মধ্যে থেকে কেউ একজনকে আমরা র্যান্ডমলি নেক্সট স্টেট হিসাবে চুজ করে ফেলবো। অর্থাৎ অ্যালগরিদমটা আমরা এখানে টার্মিনেট করব না। যদি আমরা সাইডওয়েজ মুভকে সুযোগ দেই তাহলে আমরা অ্যালগরিদমটা এখানে টার্মিনেট করব না। টার্মিনেট না করে আমি ইকুয়াল ভ্যালুড কোন একটা স্টেটকে বা কোন একটা চাইল্ডকে আমি নেক্সট হিসাবে চুজ করে আমি অ্যালগরিদমটাকে মুভ ফরওয়ার্ড করাবো। দ্য ফরচুনেট থিং ইজ, এটা যদি আমি করি, ইকুয়াল ভ্যালুড স্টেটগুলোর হয়তো হিউরিস্টিক ভ্যালু সেম হতে পারে, কিন্তু তাদের কনফিগারেশন তো ডিফারেন্ট।
তো দেখা যেতে পারে তাদের মধ্যে কোনো একটা আমাকে আলটিমেটলি h ইকুয়াল টু 0 এরকম একটা স্টেটে নিয়ে গেল। সো দ্যাটস ওয়াই আমি যদি সাইডওয়েজ মুভকে সুযোগ দিই, দেখা যায় যে সাকসেস রেটটা 14% থেকে বেড়ে 94%-এ চলে যাচ্ছে। অর্থাৎ আমি 100 বার অ্যালগরিদমটা রান করলে 94 টাইমসই সে এমন একটা সলিউশন রিচ করতে পারছে যেটার h ইকুয়াল টু 0। বাকি 6% কেসে সে পারছে না, ফেলিউর হচ্ছে। সো স্টিল নট 100%, বাট 94 ইজ এ গুড নাম্বার। যদি 94% কেসে সে সলিউশন দিতে পারে, তাহলে কিন্তু আমরা অ্যালগরিদমটাকে অ্যাটলিস্ট কিছুটা বেটার অ্যালগরিদম বলতে পারি। আমি কিন্তু স্পেসিফিক এই প্রবলেমটার জন্য স্ট্যাটিস্টিক্স গুলো বলছি, এটা কিন্তু ইন জেনারেল না, ঠিক আছে? স্পেসিফিক্যালি ফর কুইন্স প্রবলেম। হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো। আমরা যে বললাম যে 7-8 মিলিয়নের স্টেপের সে 7-8টা স্টেপ করে হচ্ছে আমাকে রেজাল্ট দিচ্ছে, বাট সমস্যা হচ্ছে সে সব সময় সলিউশন দেয় না। সে কি ম্যাডাম সব সময় সলিউশন দেয় না, নাকি সে কি একটা পলিনোমিয়াল টাইমে সলিউশনটা দিতে পারে না? না 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 না, সলিউশন দেয়ই না, কারণ তুমি তো এটা তো সিস্টেমেটিক সার্চ না, সিস্টেমেটিক সার্চ তো না। সো সে যদি দেখা যায় যে মানে যে স্টেপগুলো ফলো করলে সলিউশন পাওয়ার কথা, সেই স্টেপগুলো যদি সে মিস করে যায়, তাহলে তো সে সলিউশন পাবে না, তাই না? এটা তো সিস্টেমেটিক সার্চ না, মানে তুমি তো কোন পাথ ফলো করে এসেছো সেই পাথ তো তুমি সেভই করতেছো না। সো ইউ আর নট সিস্টেমেটিক্যালি লুকিং ফর দ্য সলিউশন, ইউ আর জাস্ট হপিং ফ্রম স্টেট টু স্টেট এন্ড হোপিং দ্যাট ইউ আর গোয়িং টু গেট টু দ্য সলিউশন। তো সেটা সবসময় কারেক্ট নাও হতে পারে, দেখা গেল সলিউশনটা কমপ্লিটলি অন্য একটা দিকে আছে, তোমার অ্যালগরিদমের ট্র্যাকটা চলে গেছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা দিকে, সেক্ষেত্রে তো সে সলিউশন দিতেই পারবে না। এটা তো পুরোপুরি র্যান্ডমলি মুভ করতেছে না, মানে পুরোপুরি প্রবাবিলিটির উপর ডিপেন্ড করতেছে না। এক্স্যাক্টলি, মানে এটা তো র্যান্ডমলি মুভ করতেছে। সো এটা কোন দিকে মুভ করতেছে, যেমন আমি তোমাদেরকে একটু আগে যে ফিগারটা দেখালাম, আমি তো সেখানেই বললাম যে লেটস সে এই ফিগারটার কথা যদি তুমি চিন্তা করো, এখন তুমি তো র্যান্ডমলি স্টার্ট করতেছো কোনো একটা স্টেট থেকে। এখন তুমি যদি এখানে কোথাও থেকে স্টার্ট করো, তুমি কিন্তু সলিউশন পাবা না, তুমি এখানে এসে আটকে যাবা। বাট তুমি যদি এদিকে কোথাও থেকে স্টার্ট করো, তাহলে কিন্তু তুমি সলিউশন পাবা, বিকজ ইউ আর গোয়িং টু গেট হিয়ার। সো এটা টোটালি ডিপেন্ড করে তুমি কোথা থেকে স্টার্ট করতেছো, তার উপরে ডিপেন্ড করতেছে যে তুমি আলটিমেটলি সলিউশনটাকে রিচ করতে পারবা নাকি পারবা না, ঠিক আছে? এবং এটা তো একটা এক্সাম্পল স্টেট স্পেস ল্যান্ডস্কেপ। তো 8 কুইন্সের ল্যান্ডস্কেপটা কিন্তু ডিফারেন্ট। 8 কুইন্সে এমনও হতে পারে যে দেয়ার আর লটস অফ লোকাল মিনিমা, ঠিক আছে? গ্লোবাল মিনিমা মাত্র অল্প দুই একটা, আর অসংখ্য লোকাল মিনিমা। তো এতগুলা লোকাল মিনিমার মধ্যে থেকে তুমি যদি সলিউশন খুঁজতে যাও, কোনো না কোনোটাতে আটকে যাওয়ার পসিবিলিটি তো অনেক বেশি, তাই না? এক একটা প্রবলেমের ল্যান্ডস্কেপ তো এক এক রকম। তোমার যদি দেখা যায় লোকাল মিনিমা কম আছে, তাহলে দেখা যাবে যে হয়তো তোমার চান্সটা বেশি যে তুমি গ্লোবালটাই রিচ করবা। যদি দেখা যায় থাউজেন্ডস অফ লোকাল মিনিমা, তাহলে তুমি যেখান থেকে স্টার্ট করো না কেন, তুমি কোনো না কোনো একটা লোকাল মিনিমাতে চলে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি সলিউশন রিচ করতে পারবা না, তাই না? সো এটা এখানে টাইমটা ইম্পর্টেন্ট না, কারণ হিল ক্লাইম্বিং টাইম নেয় না, হিল ক্লাইম্বিং সবসময় খুব কম টাইম নেয়, বাট ইট ক্যান নট রিচ দ্য সলিউশন অল দ্য টাইম, দ্যাটস দ্য প্রবলেম। আচ্ছা, আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক। আমরা 94% পর্যন্ত এসেছি। তো ইন দ্য নেক্সট ক্লাস উই উইল সি আ ফিউ ভ্যারিয়েশনস অফ হিল ক্লাইম্বিং অ্যালগরিদম, যেগুলো আসলে আলটিমেটলি 100% সলিউশনের গ্যারান্টি আমাকে দিতে পারবে। সো আমরা নেক্সট ক্লাসে সেই ভ্যারিয়েশন গুলো দেখবো। আজকে এখানেই শেষ করে দেই। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমি তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। অ্যাটেন্ডেন্সটা নিয়ে লেট মি ফিনিশ টুডেস ক্লাস হিয়ার। এবং তোমরা অ্যাসাইনমেন্টটা অবশ্যই টাইমের মধ্যে সাবমিট করে দিবা। আর যেটা বললাম, আজকে রাত 9টার দিকে আমি কাউন্সেলিং লিংকে আসবো, আমি এলএমএস এ নোটিশ দিয়ে দিব যে কোন লিংকে আসবো। তোমরা সেই অনুযায়ী এসে অ্যাসাইনমেন্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন যদি থাকে সেক্ষেত্রে আমাকে করতে পারো। তো এখন আমি অ্যাটেন্ডেন্স নিয়ে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। ম্যাম আজকে কাউন্সিলিং দিবেন রাতে? হ্যাঁ দিব। তাহলে ম্যাম রাতেই একবারে অনেকগুলো কোশ্চেন। আশিকুল ইসলাম ভুইয়া, তানভীর হোসেন। প্রেজেন্ট ম্যাম। ম্যাম আশিকুল ছিল ম্যাম, নেট চলে গেছে এইজন্য। তানভীরুল আলম। ইয়েস ম্যাম। সৌরভ সরকার। Yes, ma'am. সুদীপ্ত অধিকারী। ইয়েস ম্যাম। নার্গিস সুলতানা। ইয়েস ম্যাম। জাহিদুল ইসলাম। আশিকুল ইসলাম। ইয়েস ম্যাম। তানজিনা হাসান। ইয়েস ম্যাম। মুশফিকুস সালেহিন। ইয়েস ম্যাম। শাহিদুল ইসলাম। ইয়েস ম্যাম। তাসনিম ফারিয়া। প্রেজেন্ট মিস। জাবিদ হাসান। রিজওয়ান চৌধুরী। প্রেজেন্ট ম্যাম। খুশনুর।
Yes, ma'am. সাদমান সাকিব, Yes, ma'am. জাহিদুল আজিম, Yes, ma'am. আব্দুল মোত্তালেব, Yes, ma'am. তৌহিদুর রহমান, Yes, ma'am. কারিশমা হক, Present, ma'am. মোহাম্মদ আব্দুল্লাহ, Yes, ma'am. শাহরিয়ার জামান, Yes, ma'am. রাইসুল ইসলাম, Yes, ma'am. জান্নাতারা, Yes, ma'am. নাফিউল ইসলাম, Present, ma'am. প্রদীপ মজুমদার, Yes, ma'am. শাহাদাত হোসেন, Yes, ma'am. মহিউদ্দিন মুন্না, Yes, ma'am. কাবিল উদ্দিন বিশ্বাস, প্রেজেন্ট ম্যাম। তাসিনা সাফা, Yes, ma'am. রাশেদা হাবিব, Yes, miss. নাবিলি হোসেন প্রিমা, নাবিলি হোসেন প্রিমা, ফাহিম হক, Present, ma'am. শাহরিয়ার হাসান, Yes, ma'am. তানভীর হাসান, Yes, ma'am. রকিবুল ইসলাম, Yes, ma'am. তাসিন হাবিব, Yes, ma'am. চয়ন ঘোষ, Present, ma'am. হামিম আহমেদ, হাসিবুল হাসান, Yes, ma'am. নাইমুদ্দিন আহমেদ, Yes, ma'am. তৌফিকুর রহমান খান, Yes, ma'am. সাকিব হোসেন, ফারহানা আফরোজ, সাকিব ছিল ম্যাম, নেট প্রবলেম। ফারহানা আফরোজ, Yes, ma'am. নুসরাত মনিকা, ম্যাম নুসরাত মনিকা ছিল, ডাটা শেষ হয়ে গেছে। শফিকুল ইসলাম, Yes, ma'am. সাফাত খান, Present, ma'am. জেমস হেদায়েতজামান, Present, ma'am. অর্পিতা সাহা, Present, ma'am. সাইদ আনোয়ার, Present, ma'am. আব্দুল্লাহ আল মাসুদ, Present, ma'am. আতিকুল হায়দার, Yes, ma'am. মুহসিনা রিফা, Present, ma'am. আনিসুর রহমান। Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। তোমরা এখন লিভ নিতে পারো। আজকে রাতে কাউন্সেলিং এ যদি আসতে চাও তাহলে আসতে পারো। আমি এই 10 মিনিটের মধ্যেই এলএমএস এ নোটিশ দিয়ে দিব। ম্যাম জাহিদুল ইসলাম প্রেজেন্ট ছিলাম ম্যাম। জাহিদুল ইসলাম, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি।